আচ্ছা, আজকে ক্লাস টপিক ছিল আমাদের কি মেইনলি মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, মিনিমালিস্ট যে ওয়ার্ডটা, এটা শুধু যে বিজনেস কার্ডের মধ্যেই দেখবেন এরকম না, এটা কিন্তু অনেক ডিজাইনের মধ্যে এই ওয়ার্ডটা থাকে। আসলে মিনিমালিস্ট যে ওয়ার্ডটা আছে এটার আসলে মিনিংটা কি? অনেক অল্প কথার মাধ্যমে বা অনেক অল্প উপাদানের মাধ্যমে একটা লার্জ স্কেলের কোনো জিনিসকে এক্সপ্রেস করা। আমি এখান থেকে টঙ্গী যাব, এটাকে কিন্তু আমি অনেকগুলা কথা দিয়ে বুঝাতে পারি, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এরকম কয়েকটা স্টেপ দিয়ে আমি বুঝাইতে পারি টঙ্গী যাওয়ার রাস্তা। আবার শর্টলি কিন্তু বুঝাতে পারি এখান থেকে যাবেন, ওইখান থেকে যে কোনো টাকা চললে আপনি টঙ্গী গাড়িতে চলে টঙ্গী চলে যাবেন। তাই অল্প কথার মাধ্যমে কিন্তু অনেক বড় কথাকে আপনি প্রকাশ করতে পারেন। তো ওয়ার্ল্ডে বর্তমানে যে ট্রেন্ডিং ডিজাইন চলে, এখানে হচ্ছে মিনিমালিস্ট ডিজাইন। সব জায়গায় মিনিমালিস্ট ডিজাইন। আপনাদেরকে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে বিজনেস কার্ড ডিজাইনের জন্য 5টা জিনিস এলিমেন্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা জিনিস কি বলছিলাম? নেগেটিভ স্পেস, মানে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা যদি টোটাল মানে ডিজাইনের উপাদানের চাইতে সমান সমান অথবা একটু বেশি থাকে, ফাঁকা জায়গায় কম না, অনেক কম দেওয়া থাকে। বাট নর্মালি আমরা বাংলাদেশি যে বিজনেস কার্ডগুলো দেখবেন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ এলিমেন্ট থাকে, ফাঁকা জায়গা কম থাকে। তো এটার আমরা জন্য খুব বেশি ফলো করি না। ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে ডিজাইনগুলো মানে করতে যাই, কারণ আমরা বেসিক্যালি কাজ করবো বাইরের কোনো কান্ট্রির পিপলদের জন্য, তো তাদের পছন্দটাকে খেয়াল করেই আমাদের ডিজাইনের বেসিকটা আমাদের গ্রো করতে হবে। তো যে কোনো ডিজাইন করতে গেলে আমরা কি বলছি, প্রথমে আমার কি দরকার? কোন একটা ডিজাইন করতে গেলে ডিজাইনের সাইজ দরকার। তো নর্মালি বিজনেস কার্ডের সাইজ আপনাদের বলছিলাম কত? 3.5/2। তো বিজনেস কার্ডের কয়টা সাইড থাকে? 2টা সাইড থাকে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। তাহলে আর্টওয়ার্ক আমার কয়টা নিতে হবে? 2টা। তাহলে কীভাবে নিব? নর্মালি ফাইলে যাব, নিউতে যাব, এখানে যাওয়ার পরে প্রথমে আমাদের কি করতে হবে? 3.5/2 কি পিক্সেল, না ইঞ্চি, না সেন্টিমিটার, মিলিমিটার? ইঞ্চি। তাহলে এখান থেকে আমি ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে উইথ কত? 3.5, হাইট কত? 2, আর্টওয়ার্ক কত? 2। আচ্ছা, এখানে এসে বিজনেস কার্ড থেকে প্রিন্ট মিডিয়া আইটেম না সোশ্যাল মিডিয়া আইটেম? প্রিন্ট মিডিয়া, এটা থেকে ছাপা হয়। তাহলে প্রিন্ট মিডিয়া আইটেম হলে আমি কালার মোড কোনটা বলছিলাম? ক্লিয়ার? নর্মাল রেজলিউশন 300 থাকে, এটা বাই ডিফল্ট, এটা সেটিং, এটা নিয়ে কোনো চেঞ্জ করার দরকার নেই। আমরা দিয়ে দিলাম ক্রিয়েটে। আচ্ছা, এখন আমার এখানে কয়টা আর্টওয়ার্ক আসছে? 2টা। কারণ আমি ওকে বলেই দিছি আমার 2টা। আমি যদি ওকে বলে দিতাম 5টা দিত। আমরা এরকমভাবে কয়টা পর্যন্ত নিতে পারি? 100। এখন ধরেন আপনি এই সাইডে ফ্রন্ট সাইড ডিজাইন করবেন, এই সাইডে ব্যাক সাইড ডিজাইন করবেন, ঠিক আছে? এটা আপনি এই সাইডেও করতে পারেন, এই সাইডেও করতে পারেন। কারণ প্রেসে যখন ছাপা হবে তখন প্রেস মেশিন সে অনুযায়ী যারা প্রেসে কাজ করে তারা সেট আপ করে নেয় যে 500টা পেপার, এর মধ্যে ফ্রন্ট সাইড একবার ছাপা হবে, ব্যাক সাইড একবার ছাপা হবে, এরকমভাবে। যেমন আইডি কার্ড আমরা প্রিন্ট করি না, ফটোকপি করি না, সবাই তো দেখছেন ব্যাপারটা এরকম আর কি। কারণ আইডি কার্ডটা কি বোথ সাইড ডিজাইন, বোথ সাইড বলতে বোঝায় 2 সাইড, ফ্রন্ট সাইডেও আছে, ব্যাক সাইডেও আছে। তো বিজনেস কার্ডের মধ্যে নর্মালি মিনিমাম যেই এলিমেন্টগুলো থাকে, মিনিমাম এলিমেন্টগুলো থাকে, প্রথম হচ্ছে বিজনেস কার্ডটা কার জন্য তৈরি, তার নাম, তার ডেজিগনেশন, তার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন আর কোম্পানির লোগো। এটা হচ্ছে মিনিমাম একটা এলিমেন্ট। এরপরে কি থাকতে পারে? কিউআর কোড থাকতে পারে, উনি যে প্রতিষ্ঠানে জব করে ওই প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, এবং ওই প্রতিষ্ঠানের সার্ভিসগুলা থাকতে পারে শর্টলি। প্রতিষ্ঠানের সার্ভিসগুলা, যেমন প্রতিষ্ঠানটা আমরা যদি একটা ওই স্টেশনের দোকান ধরি, স্টেশনের দোকান ধরি, তাহলে স্টেশনের দোকানে কী কী সার্ভিস প্রোভাইড করা হয়? যেমন পেপার বিক্রি করা হয়, কলম বিক্রি করা হয়, এরকম আরও অনেক ধরনের আইটেম বিক্রি। তো শর্টলি আপনি 5-6টা আইটেমের নাম থাকতে পারে। তো একটা বিজনেস কার্ডের মধ্যে নর্মালি নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, কন্ট্রাক্ট থাকবে। আচ্ছা, এখন আসি আমরা বিজনেস কার্ড বা ফ্লায়ার যে কোনো ডিজাইন করতে গেলে প্রথমে একটা কথা বলছিলাম, ফাঁকা জায়গা।
তা আমরা কখনো কোনো বিজনেস কার্ড বা ডিজাইনের মধ্যে কি দেখছি একদম গায়ে মানে এখান থেকে লেখা শুরু হয়? কখনো দেখেন চোখ বন্ধ করে আমরা যত ডিজাইন দেখছি কখনো এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে, দেখবেন কখনোই না। ছবি থাকে, শেষ পর্যন্ত ছবি থাকে, বাট লিখা কখনো মানে বর্ডার থেকে শুরু, এজেস থেকে শুরু হয় না। লেখাটা অবশ্যই মাঝখানে একটা সারফেস গ্যাপ রাখতে হয়, যেই গ্যাপটাকে আমরা বলবো সেফটি এরিয়া। কি বলবো? সেফটি এরিয়া। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে একটা সেফটি এরিয়া ডিফাইন করে নিতে হবে এখানে। তো বিজনেস কার্ডের সাইজটা কি? 3.5/2। তাহলে এখানে সেফটি এরিয়া আমরা নর্মালি রাখবো 2.5 থেকে 3.5 ইঞ্চি। 2.5 মানে 0.2.5, অর্থাৎ 2.5 বলতে ওই 2.5 আমরা নিয়েছি সর্বোচ্চ 2, তাহলে 2.5 আমরা ফাঁকা জায়গায় নিয়ে গেল 0.25 থেকে 0.35। এখন বর্তমান স্যার এই ভ্যারিয়েশনটা কেন? যদি কোনো বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে লেখা বেশি থাকে, কথাটা বুঝবেন, যদি টেক্সট বেশি থাকে তখন আমরা একটু ফাঁকা জায়গাটা কম নিই, তখন 2.5 না। যদি লেখা কম থাকে তাহলে আমরা একটু বেশি নিই। আচ্ছা, তাহলে আমরা একটা নেই, তাহলে আমাদের বুঝে আসবে। আমাদের প্রথমে এটা হচ্ছে কত? উইথে 3.5, হাইট হচ্ছে 2.5। তাহলে আমরা যদি 2.5 বাদ দিই, বাদ কিন্তু চারপাশ থেকে দিব 2.5, এখান থেকে 2.5, এদিকেও 2.5, ঠিক আছে? তাহলে এখান থেকে 2.5, এখান থেকে 2.5, দুইটা 2.5 কত হয়? 0.5, হাফ। তাহলে আমাদের এটা কত ছিল? 2 থেকে হাফ দিলে থাকে কত? 1.5। আর ঠিক এইভাবে এদিকে ছিল 3.5, 3.5 থেকে হাফ দিলে থাকে কত? 3। মানে হাফটা কেন হইলো এটা কি বুঝতে পারছেন? না, হাফটা কোথা থেকে আসলো? এই যে এইটা 2.5, এইটা 2.5, এইটা 2.5, এইটা 2.5। তাহলে হাইট থেকে যদি 2.5 বাদ দেই তাহলে হচ্ছে 1.5, উইথ থেকে যদি 2.5 বাদ দিই তাহলে 3। তাহলে আমি একটা শেপ নেই, কত নিব? 3/1.5। তাহলে মান দিয়ে শেপ নেওয়ার জন্য আমরা কি বলছিলাম? ফাঁকা জায়গায় সেটা ক্লিক করলে এই যে এরকম একটা জায়গা আসবে, এখানে আমরা উইথটা কত? 3, হাইটে হচ্ছে 1.5। এতটুকু কে বুঝেননি? আবার প্রশ্ন করেন। আমি কেন 1.5 দিলাম, আমি কেন 3 দিলাম? আপু, আপনি কি বুঝতে পারতেছেন আমি কেন 1.5 নিছি? আমার হাইটটা ছিল কত? 2। তাহলে আমি যদি উপরে 0.25 মানে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, নিচে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? দুইটা 4 ভাগের 1 ভাগকে যোগ করলে কত হয়? একটা হাফ ইঞ্চি হয় না? তাহলে এই আমাদের হাইটটা কত ছিল? 2। তাহলে 2 থেকে হাফ বাদ দিলে থাকে কত? 1.5। এই সেই 1.5। ঠিক তদ্রুপ এইভাবে কতটুকু ছিল? 3.5। 3.5 থেকে আমি হাফ বাদ দিছি, তাহলে রইল কত? 3। এইটা হচ্ছে সেই 3। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ওকে দিলাম, আমার শেপটা তৈরি হলো। এখন শেপটাকে আমি এইটার সাথে এনে একটা অ্যালাইনমেন্ট দিব, মানে 4 পাশ থেকে যেন মাঝে আসে। এবং এই অ্যালাইনমেন্টটা দেওয়ার জন্য আমি গত ক্লাস অল্প একটু অ্যালাইনমেন্ট দেখাইছিলাম। এই অ্যালাইনমেন্টটা যে করবো আমরা, এই অ্যালাইনমেন্টটা করার জন্য আমাদের এখানে কি অন্য কোনো এলিমেন্ট আছে যার সাথে আমরা সোজাসুজি করব? নাই। শুধু এই নিজে একা না শেপটা, এই জন্য এটাকে বলে অ্যালাইন টু আর্টবোর্ড। কি বলবো? অ্যালাইন টু আর্টবোর্ড। এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবো। দেখেন, অ্যালাইনে গেলে এখানে এই যে ইয়া আছে, এইটা এই চিহ্নটা মানে বুঝাচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড লিখে আছে। তাহলে অ্যালাইন টু আর্টবোর্ড থাকা অবস্থায় যাবো, এটাই যে এই যে অ্যালাইন থেকে, এটা থেকে আসতে পারেন, এখান থেকে আসতে পারেন, এই যে, ঠিক আছে? অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে ক্লিক করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড আসলো। এখন দেখেন এটা হচ্ছে মাঝে দিলাম, এটা মাঝে দিলাম ভাইয়া, এই যে এখান থেকে প্যানেল বারও আছে। না পাইলে আপনারা উইন্ডোজ থেকে আনবেন। এই যে প্যানেল বারও থাকে, অপশন বারও থাকে। অপশন বার কেন বলছি? দেখেন সিলেক্ট যখন করতেছি তখন কিন্তু অ্যালাইন আসতে হবে। আচ্ছা, এখন আমি অ্যালাইনে যাওয়ার পরে এই যে মিডল। আচ্ছা, উইন্ডোতে যান, যাওয়ার পরে এই যে অ্যালাইন, উইন্ডোতে যাওয়ার পর অ্যালাইন, এই যে অ্যালাইন, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা এবারে করছি, এটা কপি করে একটা এবারে আনলাম। কেন আনবো? আমার তো দুই পাশে সেফটি লাগবে বিজনেস কার্ডের।
উইন্ডোজে ঢুকলে অ্যালাইনমেন্ট উইন্ডোজে এলে অ্যালাইনমেন্ট আচ্ছা, আমরা যে এই সেফটি রাইটটা নিব, এটা কি শুধু ফ্রন্ট সাইডের জন্য নিলে হবে? দুই সাইডেও লাগবে। এই যে অল্ট, এই যে অল্ট আসতেছি। আচ্ছা, এইটুকু আসলাম, আসলে এই যে কপি করলাম। আচ্ছা, এটা ক্লোজ করে ফাইলে যান, ক্লোজে ক্লিক করে ক্লোজ, ক্লোজ এই নিচে ওপেন মোড। এবার আবার ফাইলে যান, এটা ক্লিক করে দেন। এখান থেকে ডিলিমিটার এর আগে ক্লিক করতে হবে এবং এখন কি করতে পারি, হ্যাঁ উপরে ক্লিক করতে পারি, নিচে শুরু নিচে ঢুকবে। আপলোডে ঢুকবে, এখানে সুপার ফাইল প্রথমে শুধু বল, আর এখানে আচ্ছা, আমি দুইটা নিলাম, দুইটারে এখন অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। দেখেন এইটা অ্যালাইন টু আর্টবোর্ড, সেম ভাবে এইটা ধরলাম, এটা অ্যালাইন টু আর্টবোর্ড। এখন খেয়াল করেন দুইটা শেপের মধ্যে কি মাঝখানে কালার আছে না নাই? এটার মধ্যে হোয়াইট কালার আছে, এখানে ব্ল্যাক কালার আছে। দুইটা কালারের নান করে দেন। নান মানে কি কোনো কালার থাকবে না। সেফটিরে বের করার এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। আর অনেক মাধ্যম আছে, ওইগুলো একটু অনেকগুলো বেশি স্টেপ নেওয়া লাগে, এই স্টেপটা কম। আপনি জাস্ট একটা শেপ নেবেন, শেপটা নিয়ে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবেন, পরে কালারটা নান করবেন। কীভাবে সেফটি করবেন? প্রথম শেপ নেবেন, দ্বিতীয় কালার নান করবেন, তৃতীয় ওই শেপটা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট দেবেন, চতুর্থ আইসা জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক গাইড। ওই দেখেন একটা মার্জিন তৈরি হয়ে গেছে। সেমভাবে এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। আবার বলুন, ঠিক আছে? আচ্ছা, আমি আর একবার না, প্রয়োজনে 5 বার করবো। যদি মেক গাইড করার পরে কখনোই গাইডটাকে আপনি ডিলিট করে দিবেন, মানে এই গাইডটা রাখবেন না, তাহলে মাউসের রাইট বাটন ফাঁকা জায়গায় কোনো কিছু সিলেক্টেড থাকবে না। খেয়াল রাখুন বারবার, কোনো কিছু সিলেক্টেড না থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনলক গাইড, এখন ক্লিক করেন ডিলিট, এখন ক্লিক করেন ডিলিট। এটা হচ্ছে মেক গাইড ডিলিট করার জিনিস। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা বলতেছি, এই যে মেক গাইডটা আমি করলাম, মেক গাইডটা এই দেখেন এখন সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট করা যাচ্ছে তো, কারণ এই এখন আনলক অবস্থায় আছে। এই জন্য আমরা কি করবো, সবসময় লক রাখবো। রাইট বাটন ক্লিক করে এই যে লক গাইড, এই যে রাইট বাটন ক্লিক করে, তো একটা লক করছি, এটাও লক হয়ে গেছে। একটা ফাইলের মধ্যে যতগুলো মেক গাইড থাকবে, একটাকে লক করলেই সবগুলো লক হবে, আবার একটাকে আনলক করলেই সবগুলো আনলক হয়ে যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দুইটাই লক হয়ে গেছে। হ্যাঁ, দুইটাই লক হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই মেক গাইড কিন্তু ডিজাইনের কোনো অংশ না। আপনি যদি এখন এখানে মানে এই যে এই পিসটা যদি প্রিন্ট করেন, এই যে ইয়েলো কালার যে মেক গাইডটা বানাইছে, এটা কিন্তু প্রিন্টে আসবে না ভাই। এটা জাস্ট আমাদের
কাজের সুবিধার্থে এটা বাইরে তো না। হ্যাঁ না আমাদের লেখাগুলো যেন সঠিক জায়গা মতো থাকে সেই জন্য মেক গেটের তৈরি করা, বাট এটা কিন্তু ডিজাইনের কোনো অংশ না এবং এটা প্রিন্ট করলেও আসবে না। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, মেক গেটের জন্য 3টা জিনিস শিখাই দিচ্ছি। মেক গেট তৈরি করা শিখলেন, এক, এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকার কারণে এই কালারটা কিন্তু আমি ভালো বুঝতে পারতেছি না, তাহলে মেক গেটের কালার চেঞ্জ করবো কোথা থেকে? এটার জন্য আমি যাব ভিডিওতে রাখতেছি, এটা প্রয়োজন লিখে রাখবেন। রেফারেন্স থেকে যাব হচ্ছে গাইড অ্যান্ড গ্রিড থেকে এই যে কালারটা আমি এখন রেড কালার দিলে ভালো বুঝতে হবে। ওকে দিলাম, এই যে ইয়েলো কালার দেখছেন, এবং দুইটাই কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। এখন সরি রেড কালার হয়েছে, আমরা কি ভালো বুঝতে পারতেছি না এখন রেড কালার হওয়ার কারণে? তাহলে কালার চেঞ্জ করা বুঝলাম। 2, মেক গেটটা ভাই আমি বলে নিই, মেক গেটটা কালার চেঞ্জ করা বুঝলাম। এখন মেক গেটটা মনে করেন ইয়া করবো, আনলক করবো কোনো কারণে, এখন কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি, দেখেন তো। তাহলে আনলক করার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে আনলক, এখন কিন্তু সিলেক্ট করতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, সিলেক্ট করতে পারতেছি, আবার লক করে যখন সিলেক্ট করতে পারবো না। এখন মেক গেটটা মনে করেন এখানে আছে, কিন্তু আমরা মেক গেটটা ইনভিজিবল করবো। কি করবো? ইনভিজিবল, দেখা যাবে না। সেটা কমান্ড হচ্ছে কন্ট্রোল সেমিকোলন দিলে চলে যাবে, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে চলে আসবে। আমার ডিজাইনের প্রয়োজন অনেক সময় এমন হতে পারে যে আমি মেক গেটটাকে ইনভিজিবল করবো, তাহলে কন্ট্রোল সেমিকোলন দিলাম ভিজিবল, কন্ট্রোল সেমিকোলন দিলাম ইনভিজিবল। ক্লিয়ার সবাই? তাহলে মেক গেটের ব্যাপার আমরা কয়টা কথা শিখলাম? 3টা কথা। একটা হচ্ছে মেক গেট ভিজিবল ইনভিজিবল করা, মেক গেট লক আনলক করা, আর একটা হচ্ছে মেক গেটের কালার চেঞ্জ করা, আর আরেকটা হচ্ছে মেক গেট তৈরি করা। মেক গেটের জন্য আমরা 4টা জিনিস, একটা হচ্ছে মেক গেট কিভাবে তৈরি করতে হয়, 2 হচ্ছে মেক গেটে কিভাবে কালার চেঞ্জ করতে হয়, 3 মেক গেটে কিভাবে লক আনলক করতে হয়, 4 মেক গেটটা কিভাবে ভিজিবল ইনভিজিবল করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, ছোটটুকু বুঝাতে পারিনি। অ্যালাইনমেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড আর একটা হচ্ছে অ্যালাইন টু নিজেদের মধ্যে অ্যালাইনমেন্ট। যেমন অ্যালাইন টু আর্টবোর্ড বলতে বোঝায় এই টোটাল রুমটাকে যদি ধরে একটা আর্টবোর্ড, এই রুমের সাপেক্ষে আমি আমাকে অ্যালাইনমেন্ট করব, অথবা আমি এই রুমকে বাদ দিলাম, এই আমাদের নিজেদের মধ্যে আমি অ্যালাইনমেন্ট করব। 2 ধরনের, বুঝতে পারছেন? তাহলে রুমের সাপেক্ষে যদি অ্যালাইনমেন্ট আমি বলি, তাহলে এটাকে বলবো অ্যালাইন টু আর্টবোর্ড। আর যদি যে নিজেদের মধ্যে বুঝি, এটাকে বলে অ্যালাইন টু সিলেকশন। ক্লিয়ার? সিলেকশন মানে রুমের সাথে হিসাব থাকবে না। যেমন নিজেদের মধ্যে সিলেকশনের মধ্যে অ্যালাইনমেন্ট বলতে কেমন বোঝায়? আমরা হয়তো এইখান থেকে দাঁড়ায় সোজাসুজি সিরিয়াল হইলাম, এটা নিজেদের মধ্যে। এটা রুমের সাথে হিসাব করলে এটা মাঝেও পড়তে পারে, এক সাইডেও পড়তে পারে। আবার আমরা এইভাবে অ্যালাইনমেন্ট হতে পারি যে এই বরাবর, কিন্তু এটা রুমে কি মাঝখানে পড়তেছে? রুমের সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যালাইন টু সিলেকশন। বাট আমরা যদি এরকম করি যে আমরা সবাই সোজাসুজি দাঁড়াবো, কিন্তু এটা রুমের সাথে মাঝখানে হবে। আমি এই জন্য অ্যালাইনমেন্টের টপিক আসছে, বিজনেস কার্ড থেকে বের হয়ে গেছে। আমি জাস্ট এইটুকু বুঝাই না, চলো অফ করে দিচ্ছি। মানে এই যে অ্যালাইনমেন্টের 2টা বিষয়, এটাই শুধু মাথায় রাখবেন যে অ্যালাইনমেন্টের 2টা বিষয়, একটা হচ্ছে রুমের সাপেক্ষে অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে নিজেদের মধ্যে অ্যালাইনমেন্ট। তো এই রুমের সাপেক্ষে যে অ্যালাইনমেন্ট, এটাকে বলতেছি আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, আর যেটা হচ্ছে নিজেদের মধ্যে অ্যালাইনমেন্ট, এটাকে বলতেছি অ্যালাইন টু সিলেকশন। ক্লিয়ার? এখন অফ রাখলাম। আচ্ছা, আমরা মেক গাইড নিয়ে আলাপ করছি। মেক গাইড সবাই পারবেন, তারপর রিপিট ভিডিও দেখবেন, এরপর না পারলে আমি সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিজনেস কার্ডের মধ্যে প্রথম হচ্ছে আমাদের কি নাম থাকবে, তাই আমি এখানে ক্লিক করলাম। নর্মালি টাইপ টুল আনার জন্য ক্লিক করে আমি নাম লিখলাম, RIFHOSSAIN লিখে, যেটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, নামের যে ফন্ট সাইজ সেটা থাকে 12 থেকে 14। এই যে নামটা আমি লিখলাম, এখানে ফন্ট সাইজ কত বলছি? 12 থেকে 14। তাহলে 12 থেকে 14 এটা বুঝবো কি হবে? এই যে ক্যারেক্টার প্যানেলে টাইপ টুলে গেলে এখানে এই যে 12 থেকে 14, এই যে, ঠিক আছে? এটা নর্মালি থাকবে। আচ্ছা, 14। আচ্ছা, এটা লিখলাম। এরপরে কি আমার ডেজিগনেশন? গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আমি এখন লিখলাম GD ট্রেনার, GDTRAI। আচ্ছা, এখন নাম আর ডেজিগনেশন দুটো কি সেম সাইজ থাকলে কি এটা ভালো হবে? অবশ্যই না। তাহলে ডেজিগনেশনটা আমি ছোট করে দিব, এটা হবে 8, 6 থেকে 8। আমি দিলাম GD ট্রেনার। আচ্ছা, এটা গেল আমার নাম এবং ডেজিগনেশন। আচ্ছা, এবার আমি মনে করেন পার্সোনাল কন্ট্যাক্ট। পার্সোনাল কন্ট্যাক্ট কি থাকে? 4টা থাকে। নাম্বার 1 ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা ফোন মোবাইল দুইটাই,
নাম্বার 2 হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, নাম্বার 3 হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, নাম্বার 4 হচ্ছে ফিজিক্যাল লোকেশন। সেটা আপনার অফিস অ্যাড্রেস হতে পারে, হোম অ্যাড্রেস হতে পারে। আপনি যদি দুইটা ইউজ করতে চান তাহলে অফিসের আইকন দিয়ে বুঝাবেন এটা অফিস লোকেশন, আর ওই হাউস লোকেশন হাউস লোকেশন। ঠিক আছে, আমি নর্মালি এখানে এসে একটা ফোন নাম্বার দিলাম 88001743926666। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস info@gmail.com গেল। ওয়েবসাইট অ্যাড্রেস আমি কিন্তু জাস্ট আপনারা আপনাদের মতো লিখবেন, লেখতে তো সবাইকে শিখাইছি, লেখা নিয়ে কারো কনফিউশন আছে? আচ্ছা, এখন যে লিখতেছি এটা কি প্যারাগ্রাফ স্টাইলে লিখতেছি না লাইন বাই লাইন লিখতেছি? লাইন বাই লাইন। এখানে একটা দিলাম হচ্ছে www.info.com দিলাম 3টা। নাম্বার 4 বলছি ফিজিক্যাল লোকেশন। এখন ফিজিক্যাল লোকেশন যেমন হাউস নাম্বার এত, রোড নাম্বার এত, বনানী ঢাকা 1213 বা 1112 যেটা থাকবে সেটা হচ্ছে এই জায়গার লোকেশন। তা আমি যদি বাইরের ক্লায়েন্টের জন্য করলে আমি সেই ওখানে একটা অ্যাড্রেস দিলাম নিউ ইয়র্ক। গুগল থেকে কার্ড ডাউনলোড করে ওপেন করে এটা ডিজাইন করতে। একটু ওয়েট করে আমি আগে বেসিকটাতে আসি। নিউ ইয়র্ক USA। আচ্ছা, তাহলে আমি কি 4টা ইনফরমেশন পাইছি, এবং নিউ ইয়র্ক লেখা মানে ফিজিক্যাল লোকেশনের ক্ষেত্রে এখানে প্রথমটা অবশ্যই কি বড় হাতের, আমি এন দিলাম। আচ্ছা, নিউ ইয়র্ক USA। এই যে 4টা অ্যাড্রেস, এই 4টার মধ্যে এখান থেকে স্পেসিং ঠিক আছে? এই 4টার স্পেসিং বলতে কোনটা বুঝাইছে? এখানে তো 4টা লাইন না, লাইন বাই লাইন লিখছি না, 1 2 3 4, কিন্তু এই 4টা লাইনের মধ্যে কি দেখেন মাঝখানে যে গ্যাপটা, এটা কি ঠিক আছে? ঠিক নাই। তাহলে গ্যাপটা আমরা ঠিক করবো কিভাবে? 4টা সিলেকশন করলাম। এখন ওই যে আগে শিখালাম যে অ্যালাইনমেন্ট কত ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন আর একটা আর্টবোর্ড। এখানে কি অ্যালাইন টু সিলেকশন হবে না অ্যালাইন টু আর্টবোর্ড হবে? না, এখানে আর্টবোর্ডের সাথে সম্পর্ক দরকার নাই, এখানে অ্যালাইন টু সিলেকশন। তাহলে আমরা এই 4টারে ধরলাম, ধরে অ্যালাইনে গেলাম, যাওয়ার পরে প্রথম লেফট অ্যালাইনমেন্ট। আমি কি সবগুলো রাইট অ্যালাইনমেন্ট করবো না লেফট অ্যালাইনমেন্ট করবো? লেফট অ্যালাইনমেন্ট করবো, কারণ নামটা আমি বাম পাশে রাখছি। তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট, এই একটা অ্যালাইনমেন্ট দিলাম, কিন্তু এখন দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে। এখন লেফট অ্যালাইনমেন্ট দিলে একদম ওদিক চলে যাবে, কিন্তু আমি তো এইদিকে চাই না, চাই না। আমি কন্ট্রোল যদি আসলাম, তাহলে আমার এখন কি লাগবে? অ্যালাইন টু সিলেকশন। আইসা এই যে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করলাম, এখন এটা দিলাম, দেখেন এইদিকে যায়নি, এবং স্পেসিং এই যে এখন দেখেন স্পেসিংটা ঠিক হয়ে গেল। এখন আমি এখানে রাখলাম, তাহলে প্রথম নাম দিলাম, পরে হচ্ছে ডেজিগনেশন, এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এখন আমি প্রত্যেকটা একটা বিজনেস কার্ড ওপেন করি। আচ্ছা, এটা একটা বিজনেস কার্ড আমি ওপেন করলাম। আচ্ছা, এই যে বিজনেস কার্ডের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আছে, এই যে চিহ্নগুলো থাকে এগুলোকে কি বলে? আইকন। ঠিক আছে, বিজনেস কার্ডের মধ্যে আমাদের আইকন লাগে। ঠিক আছে, তাহলে আমাদের এই বিজনেস কার্ড ডিজাইনটার মধ্যে আমাদের আইকন লাগবে। কি কি আইকন লাগবে? ফোনের আইকন, ওয়েবসাইটের আইকন, ইমেল অ্যাড্রেসের আইকন, আর হচ্ছে লোকেশন আইকন। তাহলে আইকনের জন্য আমার কাছে একটা ফাইল থাকে, যেটা আমি সবাইকে প্রোভাইড করে থাকি, অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে দিয়ে দিব। এই ফাইলটা আপনারা কি করবেন? জাস্ট এই যে আমি যে ফাইলটা দেবো এটা ওপেন করবেন। এই যে আইকন একটা ফাইল আছে, এই ফাইলটা আমি 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 নিজেও ব্যবহার করি। এই যে ওপেন করবেন, ওপেন করলে এখানে অনেক ধরনের ফাইল আছে। যেমন আপনি যদি টেলিফোন নাম্বার হয় তাহলে এই টেলিফোন আইকন ইউজ করতে পারেন, যদি মোবাইল হয় তাহলে মোবাইল আইকন, যদি টেলিফোন মোবাইল আলাদা করার দরকার না থাকে, মানে বায়ারাম থাকে টেলিফোন নাম্বার আর মোবাইল নাম্বার আলাদা আলাদা দেয়নি, তাহলে আপনি এই চিহ্নটা ইউজ করবেন। এইটা অথবা এইটা অথবা এইটা যে এই চারটা যে কোনো মানে এটা দিয়ে ফোন বুঝাচ্ছে, এখন সেটা মোবাইল নাম্বার হতে পারে, টেলিফোন নাম্বার হতে পারে। বাট আপনি যদি আলাদা স্পেসিফাই করতে চান যে টেলিফোন নাম্বার একটা আর মোবাইল নাম্বার একটা, তখন আমি যে এই আইকনগুলো রাখি। ক্লিয়ার? তারপরে যেমন লোকেশনের জন্য এই যে আইকন, তারপরে ইমেল অ্যাড্রেসের জন্য এই যে আইকন, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেসের জন্য এই আইকন। ঠিক আছে, তাহলে এখানে আমার বিজনেস কার্ডের আইকনগুলো নেওয়া আছে, আমি এখান থেকে ডিরেক্টলি নিয়ে যাই। আমি যে ফাইলটা দেবো আপনার ওইখান থেকে কপি করে নেবেন, কীভাবে নেবেন আমি দেখাচ্ছি। এই ফাইলটা মনে করেন আপনি ওপেন করলে এরকম পাবেন। যেমন আমার কি লাগবে? ফোনের আইকন। এখন আইকনের মধ্যে একটা কথা আছে যে আইকনগুলোকে আপনি এই স্টাইলে নেবেন না এই স্টাইলে নেবেন, স্টাইলটাকে সিলেক্ট করতে হবে। একটা এখান থেকে নেবেন, একটা এখান থেকে নেবেন, তাহলে উইয়ার্ড লাগবে।
এটা ডিজাইনের একটা রুলস, যে আপনি যদি নেন তাহলে সবগুলা এইরকম সার্কেলের স্টাইলে নেবেন, অথবা এই যে দেখেন নিচে আমি শেপ বানা রাখছি, অনেক সময় কি করে আমি এই আইকনগুলোর এই শেপের মধ্যে বসাই দিই। আচ্ছা কমপ্লেক্সিটিতে না যায়, নর্মালি আপনি যে কোনো একটা স্টাইল নেবেন, হয় সার্কেল স্টাইল নেবেন, নয় এই স্টাইল নেবেন। তাহলে আমি মনে করেন এই খোলা স্টাইলগুলো নিলাম, এটাকে নিয়ে গেলাম। এই যে দেখেন আমি এখান থেকে, হ্যাঁ এই যে জাস্ট ড্রাগ করে নিয়ে ছেড়ে দিলাম। অথবা আপনি যে কপি করে ছাড়তে পারবেন, সিলেক্ট করেন কপি, এখানে এসে পেস্ট। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার করার পর এখন কি আমাকে ছোট করতে হবে একটা আইকন? এখন আমি শিফট অল্টে চাপবো, ছোট করবো কি দিয়ে? শিফট প্লাস অল্ট। শুধু যদি শিফট চাপে আপনি ছোট করেন তাহলে একদিক থেকে ছোট হবে, দেখেন এই যে শিফট চাপে ছোট করলাম, একদিক থেকে ছোট হচ্ছে। আর শিফট অল্টরা যদি চাপেন তাহলে চারপাশ থেকে ছোট হয়ে মাঝখান দিকে আসবে, এই দেখেন। ক্লিয়ার? আচ্ছা আমি এটাকে ছোট করলাম আমার প্রয়োজন অনুযায়ী, এখানে এখানে এনে রাখলাম যে কতটুকু ছোট করলে আমার চলে। এই এতটুকু ছোট করলে আমার লেখার সাথে কি ম্যাচ করলো। আচ্ছা এখন আমি এটার হাইটটাকে বের করবো, কারণ কি প্রত্যেকটা আইকনের এই সেম হাইট থাকতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে না। এই যে সিমিলারিটির যে ব্যাপারটা, ডিজাইনের মূল জায়গাটা হলো সেই জায়গায় সবাই কিন্তু লিখতে পারবে, সবাই কিন্তু আইকন বসাতে পারবে, কিন্তু অ্যালাইনমেন্ট, এই সাইজ মিলানো, প্রপোর্শনালি সবগুলো একই প্যাটার্নে রাখা, ঠিক আছে? যেমন আমরা নর্মালি যদি কোথাও বেড়াতে যাই বা কোথাও কি করি, পোশাক কিন্তু সেম কালার রাখার চেষ্টা করি। মনে করি আমরা 5 জন ফ্রেন্ডস কোথাও বেড়াতে গেছি, আমরা সবাই চেষ্টা করি না যে একই কালার ড্রেস পরে আমরা যাবো, কেন? এটা একটা মানে গুড লুকিং, এটা জাস্ট ডিজাইনের ক্ষেত্রে এরকম যে যখন যেখানে যেটা রাখবেন ওটা সেম প্যাটার্নে রাখবেন। তাহলে আমি এটা ফোনের আইকন একটা নিলাম, আমি এখন আমার কি লাগবে ওয়েবসাইটের আইকন আমি নিই। এই হচ্ছে লোকেশন আইকন, এটা হচ্ছে ওয়েবসাইট আইকন, এটা হচ্ছে জিমেইল আইকন। তিনটায় ক্লিক করে, এবং তিনটা যে আমি সিলেক্ট করছি এজন্য আমি কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করবো। খেয়াল করেন আবার আমার কয়টা আইকন লাগবে এখান থেকে? 3টা। লোকেশন ক্লিক ধরলাম, এখন আমি যদি এটা ক্লিক করে দেখেন ওটা ডিসিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি কি করব? এটা ধরলাম, কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল না শিফট, এটা ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম। এখন তিনটা কপি করব, নট কাট করলে কিন্তু এখান থেকে চলে যাবে। এই জন্য আমি কি করব? কপি করলাম, আইনা এখানে পেস্ট করলাম, জুম আউট করি কন্ট্রোল মাইনাস দিয়ে, এই দেখেন 3টা আইকন আসছে। দেখেন তো, এই একটা, এই একটা, আর এই একটা। এখন আইকনগুলো আমি একটু ছোট করে নিই, ছোট করে এখানে রাখলাম, এইটাও ছোট করে এইখানে নিলাম, আর এইটাও। এবং ছোট করতেছি কি হবে? শিফট প্লাস অল্টার, শিফট প্লাস অল্টার। তাহলে ইমেলের যে এখানে নিলাম। এখন দেখেন আমরা যে আরেকটা জিনিস নতুন শিখবো এখন আমরা, এইটার যে মানে সাইজটা আমরা দেখবো কোথা থেকে? এই যে আইকনটা সাইজ, প্রপার্টিস, এই যে প্রপার্টিস প্যানেল। আমার এইটাতে প্রপার্টিস প্যানেল চিহ্ন এরকম, আপনার 2019-এ হয়তো চিহ্নটা অন্য থাকতে হবে, কিন্তু ক্লিক করলে প্রপার্টিস যাবেন। এখন এখান থেকে সাইজটা দেখতে পাচ্ছি 00 সামথিং, কিন্তু ইঞ্চিতে বিদায়, সাইজটা ইঞ্চিতে বিদায় আমরা কিন্তু বুঝতে ঝামেলা হতে পারে। এই জন্য আমি কি করবো? এটাতে পিক্সেলে সাইজটা দেখতে চাবো। কিসে দেখতে চাবো? পিক্সেলে। আচ্ছা ইঞ্চি বড় না পিক্সেল বড়? অবশ্যই ইঞ্চি বড়। এবার জেনে রাখেন কত পিক্সেলে 1 ইঞ্চি হয়, বা 1 ইঞ্চি সমান কত পিক্সেল? 1 ইঞ্চি সমান 72 পিক্সেল। ঠিক আছে? তাহলে 1 ইঞ্চিতে 72 পিক্সেল। আমি এখন এই মানটাকে ইঞ্চিতে কনভার্ট করবো কি হবে? কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর মান হচ্ছে রুলার। রুলার আসার পর এই যে এখানে ক্লিক করলাম, এই যে পিক্সেল দিয়ে দিলাম, এই দেখেন মানটা পিক্সেলে চলে আসছে। হ্যাঁ, প্রথমে কোনো সিলেক্ট না, এমনি নরমালি কন্ট্রোল আর চাপেন। আমি এই যে কন্ট্রোল আবার দিলাম, চলে গেলাম। একবার কন্ট্রোল আর দিলে আসবে, একবার কন্ট্রোল আর দিলে চলে যাবে। কন্ট্রোল আর মানে কি? রুলার। এই যে এখন রাইট বাটন ক্লিক করে আমি পিক্সেল দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা সিলেক্ট করলে দেখাবে কত পিক্সেল, 6.17। তাহলে আমি একটু মানটাকে ওই ফ্র্যাকশনটা বাদ দিয়ে আমি পূর্ণমান দিই, তাহলে 7 দিলাম। এই যে 7 দেওয়ার পরে এখন এইটাকে সেম ভাবে হাইটে 7 দিব। দিলাম, ঠিক সেম ভাবে এইটাকে আমি হাইটে 7 দিব।
ও সরি, আচ্ছা নিচে হাইট, সবগুলো হাইট, ওগুলো তো আমরা উইথে করে দিই। হ্যাঁ হাইটে 7 দিলাম। এখন এইটা উইথতে বেশি আছে তো এই জন্য এটা হাইটে বাড়াবো না, এটা উইথতে 7 দিব। কারণ যদি এইটাকে হাইটে 7 দিই দেখেন অনেক বড় হয়ে যাবে, এই যে। ঠিক আছে, এই জন্য এটাকে উইথতে 7 দিব। তাহলে আমাদের দেখেন এখন আমি আইকনগুলো জাস্ট পাশাপাশি বসাই। এটা হচ্ছে লোকেশনের আইকন, এটা হচ্ছে ওয়েবসাইট আইকন। এখন 4টা আইকন তো বসাইলাম, এখন এদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট লাগবে না? এটা কি তাহলে এইভাবে অ্যালাইনমেন্ট, তাহলে এই অ্যালাইনমেন্টটা করার জন্য আমরা যাবো হচ্ছে এই যে 2 নাম্বারটা, ঠিক আছে। আর এই যে মাঝখানে গ্যাপটা এটা ঠিক করার জন্য আমরা এই যে এটা দিতে পারি, ঠিক আছে। দেখেন তাহলে কি আমার আইকন বসালাম। নরমালি আপনারা নরমালি আজকে বেসিক টুকু চিন্তা করবেন, ওই কমপ্লেক্সের দিকে যাওয়ার দরকার নেই। তাহলে আমি নরমাল আইকন নিলাম, নাম বসালাম, আর এখানে মনে একটা লোগো দরকার, আমি যে কোনো একটা লোগো আমি আইনা বসাতে পারি। আর লোগো যদি আপনার না দরকার আপনি জাস্ট এই কি করবেন, একটা বক্সের মধ্যে লিখবেন এই যে সব, আর সব অবশ্যই দেখাবো। আচ্ছা এখন আমি এই যে আইকন নিলাম, এখানে আপনি এবি লিখে রাখেন। যে এই জায়গাটা এবি লেখার অর্থ হচ্ছে এই জায়গাটা হচ্ছে লোগোর জন্য নির্ধারিত। এ বি দিয়ে আমি এখানে একটা কালার হোয়াইট করে দিলাম, দিয়ে একটু বড় করলাম, করে এখন এই লেখাটাকে আবার এই শেপের সাথে অ্যালাইনমেন্ট করবো। তাহলে এটা কি অ্যালাইন টু সিলেকশন না? 2টা ধরলাম, ধরে এখন একটা অ্যালাইনমেন্ট দিয়ে একটা গ্রুপ করে রাখি। গ্রুপ করে এখন দেখেন ডিজাইন সুন্দর হয় কিভাবে, এটা তো করলাম, কিন্তু এখন কি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্টটা ঠিক আছে? মানে উপরের জায়গা নিচের জায়গা সমান আছে? নাই। তাহলে এটার জন্য এটা সিলেক্ট করে এখন অ্যালাইন টু আর্টবোর্ড দিব। এই যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেছে, এখন জাস্ট এই অ্যালাইনমেন্ট দিলাম। এই যে দেখেন এখন উপরে নিচে জায়গা সমান হলো। এটা হচ্ছে কি একদম বেসিক কিছু কথা বললাম, বিজনেস কার্ড কি বেসিক কিছু কথা। এখন আমি যদি একটু ডিজাইনে আসি, এটা হচ্ছে একটা বাইরের জন্য করা আমার ডিজাইন, ঠিক আছে। এই যে দেখেন এখানের মধ্যে কি, এটা একটা কালো শেপ, এই শেপটার 3টা পার্ট করা আছে, মাঝখানের পার্টটা আমি একটু ডিফারেন্ট কালার দিছি। এটা হচ্ছে শেপ। এখন এই যে শেপগুলো এটা বানানো, আচ্ছা এখন আরেকটা জিনিস আমি আসি, আপনাদেরকে গত ক্লাসে অ্যাঙ্কার পয়েন্ট বা ডিরেক্ট সিলেকশন করে একটা কথা ছিল। ডিরেক্ট সিলেকশন টুল মানে কি? এই যে শেপটা, এই শেপটার কয়টা কর্নার আছে? 4টা। এখন আপনি যে কোনো একটা কর্নারের উপর আপনি কোনো ধরনের এডিটিং করবেন, আমি কি শেপের একটা কর্নার সিলেক্ট করতে পারতেছি? আমি শেপটাকে সিলেক্ট করলাম, আমি কোনো একটা কর্নার স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারতেছি? এই কাজটার জন্য ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল আমরা কোথায় পাবো? এই যে মুখ তুলে পাশেরটাই ডিরেক্ট সিলেকশন। আপনি যখন এটাতে ক্লিক করে আপনি এই যে এখানে ক্লিক করেন, দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়েছে, দেখছেন? এখন যদি আপনি টান দেন এই কর্নারটাই শুধু গোলাকার হবে। আপনি যে আবার দেখেন, আমি চাচ্ছি এই অ্যাঙ্কার এই শেপটা নিচের 2টা পয়েন্ট কাট করবো, উপরের 2টা কিছু করবো না। না এই হ্যাঁ 2 পারে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি এখানে ক্লিক করলাম, এই একটা সিলেক্ট, ক্লিয়ার। এখন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করতে গেলে আবার ওটা সিলেকশন চলে যাবে। এই যে তাহলে কি করতে হবে না, শিফট, এতক্ষণ আবার কি করলাম, শিফট প্রেস করলাম না, এই অ্যাঙ্কার পয়েন্ট এটা সিলেক্ট করতে গেলে শিফট প্রেস করলাম। এখন দেখেন এই যে মাঝখানে ফোটাটা টান দেন, আবার দেখেন পানির ফোটা ড্রপ আছে, পানির যে ফোটা পড়ে না, এরকম একটা শেপ তৈরি করা কত সহজ। আমি 2টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করছি না, এবার আরেকটা সিলেক্ট করি, শিফট ধরে আরেকটা ক্লিক করলাম, কটা হয়েছে? 3টা। এখন টান দেন, একটা শিফট ধরে 2টা, শিফট ধরে 3টা, এখন শুধু শিফট ধরে আমি একটু ঘুরাই দেবো, যদি ঘুরাই দিচ্ছি পানি ড্রপ হয়ে গেছে। এখন যদি শেপটা এরকম হইতো, শেপটা যদি আরেকটু হাইটে বেশি থাকতো, তাহলে পানির ড্রপটা আরো সুন্দর হতো। যেমন এই যে 1টা 2টা 3টা,
যাক আমরা যদি ইয়া করি ওইরকম করতে পারবো। আবার আরো হাইটে বাড়ানোর জন্য আমরা যেটা ছিলাম, শিপ একটা চেপ ধরে রাখছি, শিপ কিন্তু ধরতেছি ছাড়তেছি এরকম না, শিপ প্রেস করে রাখছি, পরে অ্যাঙ্কার পয়েন্ট গুলোতে ক্লিক করতেছি। ঠিক আছে, আমি লো আইকনে ফাইল দিব ভাই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সবাই জাভা পিসি ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি বিজনেস কার্ডের বেসিক্স, এটা হলো ফ্রন্ট সাইড আমার কোলা, এটা বেসিক্স এর আরো অনেক কিছু আছে। আর ব্যাক সাইডের মধ্যে নরমালি বেশিরভাগ সময় লোগো থাকে, যেমন এই যে আমি এটা প্রফেশনাল কোনো বায়ারের জন্য করা কাজ ডিজাইন, এখানে যে ব্যাক সাইডে কি আছে দেখেন তো, জাস্ট লোগো ছাড়া আর কিছু নেই। বাট কিছু একটা দিছি, সেটার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড আমি একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, এবং এই প্যাটার্নটা ওর লোগো দিয়ে করছি। এবং কি করছি দেখেন, আমি একটা ওর লোগোটারে এখানে বসাইছি, একটা বসাই কি কন্ট্রোল ডি দিয়ে কপি করছি, একটা কপি করে পরে কন্ট্রোল ডি দিছি, এই যে এগুলো হয়েছে, পরে আবার এই সবগুলো গ্রুপ করে আবার নিচে কপি করছি, দেখেন সেটা বুঝতে পারছেন। তারপর কি জাস্ট অপাসিটি কমাই দিছি 10% অপাসিটি। বলতে পারেন স্যার এটা কালার এত হোয়াইট, সরুগুলার কালার এরকম অল্প কেন, অপাসিটি কমাই দিছি, অপাসিটি 10% 7% দেয়া আছে। তাহলে একটা কি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। তাহলে আপনার এই বিজনেস কার্ডটা এখন হয়তো করতে পারবেন না, কিন্তু করার প্রসেসটা একটু হলেও মাথায় ওয়ার্ক করতেছে। আমার কথা হচ্ছে এই মুহূর্তে আপনি যদি বলে এটা করেন, এটা করতে পারবেন না, এটা শিওর, কিন্তু করার জন্য যে একটা প্যাটার্ন দরকার মাথার মধ্যে, এটা কিছুটা ওয়ার্ক করতেছে। আচ্ছা, বিজনেস কার্ডের মধ্যে লোগো থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটার নাম কি? কিউআর কোড। কিউআর কোড বিজনেস কার্ডের মধ্যে কিউআর কোডও থাকে। আচ্ছা, আমি যদি এখন গুগলে যাই লিখি বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এখানে যাই। আচ্ছা, এই দেখেন এগুলো হচ্ছে মিনিমালিস্ট ডিজাইন, মানে অনেক ধরনের এলিমেন্ট থাকে না, জাস্ট শেপ গুলো থাকে। আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে কাজ করে, এবার আরেকটা জিনিস দেখেন, আমি এটাতে আসলাম, আসার পরে আমি একটা শেপ নিলাম, এই আটোয়াটা কত 3.5/2, তাহলে আমি হাইটটা ঠিক রাখলাম 2, বাট উইথটা 3.5 এর অর্ধেক কত 1.75, 1.75, হাইটে হচ্ছে 2, বুঝতে পারছেন তো, মানে অর্ধেক নিচে আর কি দিয়ে ওকে দিলাম। ও এটা পিক্সেল হয়ে গেছে, ছিল ইঞ্চি, তাহলে এখানে পিক্সেলটা ইঞ্চি করার জন্য জাস্ট আইএন লিখে দেন, আর নিচেও আইএন। আচ্ছা, দেখেন উপরে একটা আইএনএ আছে, আইএনএ কি হয়েছে আমি বলছি একটু আগে, 1 পিক্সেলে 1 ইঞ্চিতে কত পিক্সেল, 72 পিক্সেল না, দেখেন অটোমেটিক 1.5 126 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এখানে দিলাম, উপরে দিলাম, তাহলে কি অর্ধেক পরিমাণ শেপ আসছে না? আচ্ছা, এখন আমরা একটু আগে অ্যালাইন টু আর্টবোর্ড শিখছিলাম না, আমি এখন চাচ্ছি এই পয়েন্টটাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসবো। এই যে এগুলো হচ্ছে ডিজাইনের ট্রিক্স বা কাজ, আমার ডিজাইনের জন্য প্রয়োজন এই শেপটা এই যে এরকম ত্রিভুজের মতো থাকবে, এই যে এরকম। ঠিক আছে, তাহলে কিভাবে করবেন, আমার তো এই পয়েন্টটা সিলেক্ট করা দরকার, বাট বাকি তিনটা কিন্তু সিলেকশন দরকার নাই, দরকার আছে? দরকার নাই। তাহলে আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড অটোমেটিক সিলেক্ট হয়েছে, এখন জাস্ট কোন দিকে নেবো, এই দিকে না, তাহলে এটা এদিকে কোন দিক, ডান দিক, তাহলে ডান দিকে যাওয়ার জন্য কোনটা, এই যে 3 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি একটু রাউন্ড করবে যেরকম, তাহলে কি করবো, এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম দুইটা, এখন টান দেন। ঠিক আছে, তাহলে অ্যাঙ্কার পয়েন্ট জিনিসটা কি একটু বুঝে আসতেছে, খুব বেশি না আসলেও একটু বুঝতে পারতেছেন যে অ্যাঙ্কার পয়েন্ট জিনিসটা কি, কোন একটা শেপের কোন একটা নির্দিষ্ট অংশকে ধরে আপনি যদি কাজ করতে চান,
পুরো শেপকে তো ছোট বড় আমরা করতে চাই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট অংশকে যদি আমরা এডিটিং করতে চাই তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল থেকে অ্যাঙ্কার পয়েন্ট দরকার। আচ্ছা, এবার অ্যাঙ্কার পয়েন্ট আমি অনেকখানি সরাইলাম। আমি চাচ্ছি এই অ্যাঙ্কার পয়েন্টটা 20 পিক্সেল এইদিকে যাবে, পুরোপুরি না, 20 পিক্সেল মান দিয়ে সরাবো। তাহলে কি করব, প্রথমে এসে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার। ওই দেখেন একটা মেনু আসছে, আমি আবার দেখাচ্ছি। অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট তো সবাই বুঝছেন, কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেওয়ার পর এটা এদিকে তাকানোর দরকার না, এদিকে যাবে তাই হোক, কারণ এদিকে এরকম হয়েছে এই যে এই মানগুলোর কারণে বাই ডিফল্ট যে মানগুলো দেওয়া আছে, প্রথমে এই মানগুলো আমাকে 0 করি, এটাও 0 করলাম, এটাও 0 করলাম। প্রিভিউ মানে কি জানেন, পরিবর্তনটা ওই আমরা শিখছি আগে, পরিবর্তন হওয়ার আগে মানে জিনিসটা দেখাবে যে কেমন পরিবর্তন হচ্ছে। তাহলে প্রিভিউটা অনটা। এখন এখান থেকে আমি হরিজন্টালি 50 পিক্সেল দিলাম, দিয়ে প্রিভিউটাকে অফ অন করলাম, অফ অন। তাহলে দেখছেন 50 পিক্সেল যেদিকে গেছে। আমি চাচ্ছি 80 পিক্সেল, তাহলে এখানে 80 দেন, প্রিভিউটাকে অফ অন করেন। তাহলে কি আমার ইচ্ছা অনুযায়ী আমি করতে পারতেছি না? আচ্ছা, আমি মনে করি এইদিকে দিছি 80, আবার এইটাকে উঠাবো 80, তাহলে ওকে দিলাম। এখন আমি এইটাকে উঠাবো, অ্যাঙ্কার পয়েন্ট এইটা আবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার দিলাম, এটা 80 আগে আসছে চলে আসছে, আমি অফ অন করলাম। অফ অন করে এখন আমি এইটাতে আসলাম, দেখি কোনটা দিলে আমি উপরে যাবো, যেহেতু চাইছি নিচে আসছে, তাহলে উপরে যাওয়ার জন্য আমি -80 দিব, মাইনাস এর মান দিলাম, দিয়ে এখন অফ অন করি। ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা নির্দিষ্ট জায়গা বা যে কোনো একটা পয়েন্ট যদি আমি আপ ডাউন করতে চাই, তাহলে আমি ওই অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে কাজ করব। ক্লিয়ার? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তাহলে কোনো ডিরেক্ট অ্যাঙ্কার পয়েন্টকে আমি ইচ্ছা করলে ডিরেক্টলি সরাইতে পারি, আবার মান দিয়েও সরাতে পারি। আচ্ছা, এবার আমি কন্ট্রোল যেতে আগে একটু এই যেখানে আসলাম, প্লাসের মান আর মাইনাসের মান বলতে কি বুঝেছি, যে এই মাত্র মাইনাসের মান দিলাম না। আচ্ছা, আমি অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এন্টার দিলাম। দেওয়ার পর এইখানে এই যে 80 থাকার কারণে কিন্তু এই দিকে চলে গেছে, ঠিক না? আমি চাচ্ছি এই দিকে আসবে, তখন আমাকে 80 থাকবে, শুধু মাইনাস অ্যাড করে দিতে হবে। মাইনাস অ্যাড করলাম, দেখছেন শেপটা কত ডিফারেন্ট একদম শেপ হলো না? তাহলে উপরে দিছি প্লাসের মান +80 দেওয়ার কারণে এইদিকে গেছে, -80 দেওয়ার কারণে এইদিকে গেছে। ঠিক তো দ্রুপ এইখানে মানে 80 দিলে এইদিকে নিচে আসবে, -3 দিলে উপরে যাবে। প্লাস মাইনাসের মান দিয়ে আপনি দেখবেন কোন দিকে যাচ্ছে। তাহলে মান দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট সরাতে পারি, আবার টান দিয়েও সরাতে পারি। টান দিয়ে বলতে বুঝাচ্ছি, এমনি আমি অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, ওই অ্যারো কি চেপে সরাতে পারি। আমি যদি ওকে দিই, এই যে আমি চাচ্ছি এখন এই দুইটাকে একটু উপরে উঠাবো, এই দুইটা সিলেক্ট করলাম, এই যে কিবোর্ড থেকে উপরে উঠাচ্ছি। এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো। এই যে এখান থেকে এতটুকু উঠালাম, আবার এখান থেকে এতটুকু নিচে নামাবো। এই যে আমি কিবোর্ড থেকে করছি ভাই, অ্যারো কি, এই যে অ্যারো কি। যেমন আমি এই শেপটা চাচ্ছি এইদিকে নামবো, এই যে অ্যারো চাচ্ছি এদিকে আসতেছে, উপরে নিব, এই যে শুধু অ্যারো কি ভাই, আমি অন্য কোনো সিলেক্ট করে অ্যারো, হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্ট ধরে সিলেক্ট করে অ্যারো কি, এই যে অ্যারো কিটা আমি শেপটাকে যে কোনো দিকে নিতে পারতেছি। তাহলে এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ ঠিক আছে? আমার এই বিজনেস কার্ডে দেখছেন এই যে শেপ কটা আছে, 4টা আছে না? এরকম 4টা ভাগ করবেন কি হবে, এই মাঝখানে 2টা একরকম, এইটা কোন একরকম, এইটা কোন একরকম। এটা আমরা শিখি শেপ কাটাকাটি। কোন একটা শেপকে আপনি কাটবেন, মানে ভাগ করবেন, 4 ভাগে ভাগ করবেন। তাই আমি প্রথমে এখানে একটা শেপ নেই, না অন করা, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কটা ভাগ করবো ডিসাইড করি, 4টা। তাহলে আমি ভাগ করার জন্য যাব অবজেক্ট, পাথ, স্প্লিট টু গ্রিড। খেয়াল করেন পয়েন্টটা কোথায়, অবজেক্ট, পাথ, স্প্লিট টু গ্রিড। ঠিক আছে? এখানে আসার পরে আপনি কি কলাম ওয়াইজ ভাগ করবেন না রো ওয়াইজ ভাগ করবেন? এটা রো ওয়াইজ ভাগ হবে। তাহলে রো ওয়াইজ ভাগের জন্য আমি কয়টা করব, 4টা, 3 4।
প্রিভিউ অন করে দেখবেন, ওই যে 4টা হচ্ছে দেখছেন। এবং ভাঁজগুলোর মাঝখানে কি একটু গ্যাপ দিবেন, তাহলে এই গ্যাপটা দেওয়ার জন্য এই যে গ্লিটার, কতটুকু গ্যাপ দিবেন এই যে অন করেন, ঠিক আছে, ওকে দেন, এই যে শেপ হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার করে দেখাচ্ছি। শেপটা তৈরি করা তো সবাই বুঝছেন, অবজেক্ট, পাথ, স্প্লিট টু গ্রিড। তাহলে ভাগ করবো কি হবে, রো ওয়াইজ। তাহলে রো ওয়াইজ আসার পরে 4 দিলাম, দিয়ে প্রিভিউ অন করে নিব যাতে বুঝতে পারি হ্যাঁ 4টা ভাগ হয়েছে কিনা। এখন ভাগগুলোর মাঝখানে আমার একটু গ্যাপ লাগবে। আচ্ছা, গ্যাপ দিলাম, ওকে দিলাম। এখন আমাদের এই ডিজাইনের মধ্যে এই প্রথমটার এখানে একটা কার্ভ আছে, আর শেষেরটার এখানে একটু কার্ভ আছে না, খেয়াল করেন, একটু কার্ভ আছে না? আচ্ছা, এই কার্ভেরও কিন্তু মান আছে ভাই। এই যে আমরা কার্ভ করি, কতটুকু কার্ভ করলাম, এইটারও কিন্তু একটা মান আছে, সেটা বুঝবো কি হবে? আমি এটা বোঝার জন্য আমাকে অবশ্যই একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে। উপরে অপশন বারের দিকে তাকান, এখন কি কি আছে এখন দেখেন তো, অপশন বার গুলো চেঞ্জ হয়েছে না? আগের গুলো আছে নিচে। এই যে কর্নার্স, এটা এখন কত আছে, 0। এটা আমি টান দিয়ে একটু কার্ভ করি, এখন কত হয়েছে, 17 সামথিং। আমি এটা ইয়া মান দিই আর কি, পূর্ণ মান দিই, 18 দিলাম। তাহলে এটা কত হলো, 18 না? এখন এই মানটা থাকার কারণে আপনি এখানে এসে কিন্তু সেম 18 দিলে দেখতে কি সেম হবে, ডিজাইনটা দেখতে গুড লুকিং হবে। এখন আসলাম, 18 দিলাম, ওকে দিলাম। তাহলে কি এখন উপরে নিচে এই যে কার্ভটা করলাম সেম হলো না? বাট আপনি যদি হাতে টান দেন তাহলে কি মানটা সেম থাকতো না, ডিজাইনটা দেখতেও গুড লুকিং হতো না। তাহলে গুড লুকিং কোথায় হয়, মানের উপরে। এবং কখনো কখনো মান দিয়ে কাজ করতে হয়, কখনো কখনো টান দিয়ে কাজ করতে হয়। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, ঠিক আছে? তাহলে আমরা কি এই যে 4টা ভাগ করা শিখলাম, এখন এই যে আইকনগুলো বসাই দেন। 4টা ভাগ করলাম, এখন এই শেপগুলো আমি একদম ছোট করে নিলাম, নিয়ে এই যে এখানে আসলাম, আইসা এখন এই আইকনগুলো আমি একটু কালার চেঞ্জ করে দিই, কারণ নীল আর নীল এর উপর রাখলে কি বোঝা যাবে? তাহলে আমি এটার অবশ্যই কালার একটু চেঞ্জ করে দিব, দিলাম, দিয়ে আমি এগুলোরে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এটা পিছনে না, তাহলে সামনে আনার জন্য কি শিখছিলাম আমরা, রিং টু আসে। আচ্ছা, এখন প্রথম বক্সে কি আমার এই আইকনটা বসবে না? তাহলে এই আইকন আর এই শেপ সিলেক্ট করে এখন কি নিজেদের মধ্যে অ্যালাইনমেন্ট হবে। এখন আরেকটা পয়েন্ট আছে, আমি যদি সবাই খেয়াল করেন, ইম্পর্টেন্ট কথা বলতেছি এখন, নতুন টপিক নতুন কথা। এই 3টা সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এই শেপটা নড়বে না, এই যে নিচের শেপটা ডিপ ব্লু যেটা, এটা নড়বে না। এটা নড়লে কি ডিজাইনটা খারাপ হয়ে যাবে না? বাট নর্মালি আপনি অ্যালাইনমেন্টে আসার পরে দেখেন, আমি যদি অ্যালাইনমেন্ট দিই, অ্যালাইনমেন্ট হয়েছে কিন্তু 2টা নড়ে গেছে, কিন্তু আমি কিন্তু চাচ্ছিলাম যে একটা নড়বে না, শুধু এইটা নড়বে, এই চাচা নড়বে না, ভাতিজা নড়বে। তাহলে কি করবো, চাচারে গাড় ধরে করবো, তুই এনতে নড়বি না, তোরা আরেকটা ক্লিক করে বলতে হবে। নর্মালি 2টা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আরেকটা চাচার ঘাড়ে ক্লিক করবেন, এই যে ক্লিক, চাচার ঘাড়ে ক্লিক করলে দেখবেন ওই যে একটা এক্সট্রা সিলেকশন আসছে, দেখেন খেয়াল করেন, এখন চাচা আর নড়বে না। গ্রুপ করলে তো অ্যালাইনমেন্ট হবেই না, এই যে দেখেন এখন কিন্তু চাচা নড়া নাই। আচ্ছা, আমি দ্বিতীয়টা করি, আসলাম, 2টা সিলেক্ট হচ্ছে কি এখন হয়েছে। এখন এইটাতে একটা এক্সট্রা ক্লিক করবেন, এখন একটা এক্সট্রা বোল্ড হয়েছে না, দেখেন এখন আর নড়বে না। এটা ক্লিক, এটা ক্লিক, ঠিক তদ্রুপ ভাবে এটা নিচে আসলাম। এখন এখন যদি আমরা এই 2টা সিলেক্ট করে ওই যে এক্সট্রা ক্লিকটা না করি, তাহলে কি ঠিক থাকবে? তাহলে আমরা এখানে আবার একটা এক্সট্রা ক্লিক করব না। আপাতত এখনো টুলস বেরো না, ইন ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু আসে কিনা আমি জানি না ভাই, কারণ প্রযুক্তির কোনো ইয়া নাই। হ্যাঁ, ঠিক আছে, এই যে 4টা দেখেন অটোমেটিক শেপের সাথে অ্যালাইনমেন্ট হলো, পাশাপাশি এই বরাবর অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গেছে। তাহলে এইটা দেখার কারণে কি আমরা এইটা এখন পারবো। এবং এটা একটা চিকন একটা শেপ নিয়ে উইথটাকে একদম চিকন করে দেবেন। আচ্ছা, চিকন করার জন্য কি করতে পারেন, আমি মনে করি এটা নিলাম, এটা এখানে থাক, এখন গ্রুপ করে দিবেন, এখন সব গ্রুপ হয়ে যাবে।
গ্রুপ হওয়ার পরে আমি এটার মনে করেন এই দিকে আনলাম, আনার পর ওই চিকন শেপটা করার জন্য আমি মনে করি একটা নর্মালি শেপ নিলাম। দেখেন শেপটা কি আমার আর্টবোর্ডের চাইতে বড় না? দেখেন অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার কারণে কত সুবিধা, আমার মান দরকার নাই, আমি শেপটা আর্টবোর্ডের সাথে ম্যাচ করে ফেলবো। এখন এখান থেকে দুইটা, এই যে এইটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, এইটা অ্যাঙ্কার পয়েন্ট, দুইটা একটা অ্যাঙ্কার পয়েন্ট না? দুইটা অ্যাঙ্কার পয়েন্ট যদি আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারি তাহলে কি শেপটা আর্টবোর্ডের সাথে ফিট হয়ে গেল না? তাহলে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দিব, দিয়ে এখন কি অ্যাঙ্কার পয়েন্ট উপরে উঠবে না? এই যে এটা দিলাম, এই যে আমার কষ্ট করে মান দিয়ে টান দিয়ে জান দিয়ে করা লাগবে না, ট্রিক্স জানবো, সহজে কাজ করে করতে হবে। ঠিক তো এই দুটো সিলেক্ট করলাম, এই দুটো সিলেক্ট করে এই যে এটা দিলাম, কি চলে আসে আর্টবোর্ডের সাথে। এখন আমি এই চারটাকে এইখানে নিয়ে যাবো, নিয়ে এখন দেখেন এটা কি উপরে জায়গা নিচে জায়গা সমান আছে? নাই। তাহলে এটা সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড দিব, দিয়ে এই যে দেওয়াই আছে, এই যে এখন দেখেন মাঝে আসছে। আচ্ছা, এখন এই লেখাগুলো আমি গ্রুপ করলাম, দেখেন গ্রুপ করার জন্য এই যেখানে আসলাম, গ্রুপ হইল। এখন এই লেখাগুলো আমি এই বরাবর রাখবো, এইখানে নিয়ে বরাবর দিলাম, দেওয়ার পরে এখন এই লেখাগুলো কি আইকন বরাবর আছে? নাই নাই নাই, এই যে কোন বরাবর কোন আছে, আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এইটাকে এই উপরে দিলাম আর এটাকে এই নিচে দিলাম, দেওয়ার পরে এখন আমি জাস্ট সব সিলেক্ট করে মাঝখানে স্পেসিংটা খালি ঠিক করে দেন। এটা যদি উপরে চলে যায় তাহলে এই আইকন বরাবর চলে আসবে, এটা যদি নিচে চলে আসে তাহলে এই আইকন বরাবর চলে আসবে। এই স্পেসিং ঠিক করার জন্য অ্যালাইন টু সিলেকশন দিবেন, এখন আর্টবোর্ডের সাথে কোনো সম্পর্ক নাই, অ্যালাইন টু সিলেকশন দিলাম, দিয়ে এই যেটা, ঠিক আছে। আপনারা সবাই কমন একটা মিস্টেক্স করবেন, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড আর অ্যালাইন টু সিলেকশন। এই জায়গায় যে মানে আমারই অনেক সময় লাগছে এটা মানে মনের সাথে অ্যাডজাস্ট হইতে, আপনার এখনো মাঝে মধ্যে হয়ে যায় যে অ্যালাইন টু ওই সিলেকশন লাগবে, অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া সুদিকার খেয়াল করি নাই, অ্যালাইন করছি উপরে নিচে চলে গেছে, কিন্তু আমি তো এতটুকু জায়গার মধ্যে করবো। এই মিস্টেকটা আপনাদের হবে, মাথায় দিয়ে দিলাম, যাতে আপনারা যখনই ভুলবে তখন যা দেখবেন আর অ্যালাইন টু আর্টবোর্ড বা সিলেকশনের কোনো প্রবলেম আছে না। গ্রিডের ভিতরে না, মানে আর্টবোর্ডের সাথে যেটা করব এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর যেটা নিজেদের মধ্যে করবে যে এই যে এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। তাহলে কি আমার এই জিনিসটা করা আর এই জিনিসটা করা অলমোস্ট কি ক্লিয়ার? আর পিছনে ওই যে ব্যাকগ্রাউন্ড একটা শেপ তৈরি করবেন, শেপের মধ্যে কালার দিয়ে আপনারা এরকম একটা জিনিস করবেন। আর এই পাশে কি ছিল? আইকন আর কি কিউআর কোড, লোগো আর কিউআর কোড, এই যে পাশে ছিল লোগো আর কিউআর কোড, ঠিক আছে। তা আপনারা সিম্পলি এতটুকুই আজকে আমি রাখতেছি।